This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সালটা 1895, স্থান লন্ডন। ব্রিটিশের মুখের সামনে আয়না ধরেছিলেন স্বামী বিবেকানন্দ। তখনও বিংশ শতাব্দী শুরু হয়নি, রামকৃষ্ণ মঠ ও মিশন তৈরি হয়নি, জাতীয় কংগ্রেস ভালোভাবে নাড়াচাড়াই শুরু করেনি, মোহনদাস করমচাঁদ গান্ধী সবে ওই দক্ষিণ আফ্রিকায় প্র্যাকটিস শুরু করেছেন, সুভাষচন্দ্র বসুর জন্মই হয়নি, জওহরলাল নেহরু 6 বছরের শিশু, বাল গঙ্গাধর তিলকের স্বরাজ, অ্যানি বেসান্তের হোম রুলের দাবি ওঠেনি, অটোমান সাম্রাজ্য মধ্য গগনে, ইউরোপে খেয়ে শুরু হয়নি, জার্মানির উত্থান হয়নি, প্রথম বিশ্বযুদ্ধের বারুদ জমতে শুরু করেনি। এই এত কিছুর আগে সেই সময় কয়লার স্টিমারে কলকাতা থেকে লন্ডন যেতে যেতে স্বামী বিবেকানন্দ দেখতে পেয়েছিলেন সাম্রাজ্যবাদের স্বরূপ। একটা শহরকে শুধু একটা শহরকে সাজিয়ে তুলতে বিশ্বজুড়ে কত শহর তোমরা ধ্বংস করেছ। 130 বছর পর আবার স্বামী বিবেকানন্দের সেই অভিযোগের অনুরণন হলো। মার্কিন সাংসদ আর আমেরিকার গোয়েন্দা ডিরেক্টর তুলসি গাবার্ড, তিনি কি স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন, ভারতীয় বংশোদ্ভূত তো শুনেই থাকতে পারেন। কিন্তু তিনি কি জানেন স্বামী বিবেকানন্দ ব্রিটেনের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন, তুলসি নিজের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেই একই অভিযোগ করে বসে আছেন? কি বলেছেন তুলসি গাবার্ড? গণবিধ্বংসী অস্ত্র খোঁজার অজুহাতে ইরাকে সামরিক অভিযানটা ছিল আমেরিকার মারাত্মক ভুল। মার্কিন নীতি সন্ত্রাসবাদী গোষ্ঠী আইসিসের জন্ম দিয়েছে। The most obvious example of one of these failures is our invasion of Iraq based upon a total fabrication or complete failure of intelligence. This disastrous decision led to the deaths of tens of thousands of American soldiers, millions of people in the Middle East, mass migration, destabilization and undermining of the security and stability of our European allies, the rise of ISIS, strengthening of Al-Qaeda and other Islamist jihadist groups, and strengthening Iran. ভাবছেন তো হঠাৎ এইসব নিয়ে পড়লাম কেন? এরপর না গুয়াতে মেলার ছাগল নিয়ে আলোচনা শুরু করি। সত্যি বলছি, এগুলোর কোনো কারণ নেই, একটা যুক্তি আছে, একটা সূত্র আছে। সেই জন্যই তুলসি গাবার্ডের কথাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা ভাবছেন তো তুলসি গাবার্ড কী এমন কথা বলেছেন যা আমরা জানি না? আমেরিকা যে সব দেশের ভেতরে কলকাঠি নাড়ার চেষ্টা করে সে তো আমরা জানি, এটাই তো ওদের স্বভাব, জন্মগত স্বভাব। তাহলে এই দুর্বোধ্য আমেরিকান ইংলিশ এই রাত 9টায় আপনাদের শোনানোর মানে কি? কারণ একটাই, আমেরিকা যেসব দেশের পেছনে ওই খোঁচাখুচি শুরু করেছে আর কি, সেই তালিকায় কি আমরাও নেই? যদি আমরা থাকি, স্বভাব যায় না মলে বলে তো, আর স্বভাব যখন বাজ বিচার করে ওই বংশদণ্ড ব্যবহার করার অভ্যস্ত হবে না, ওটা তো গড়পড়তা পাইকারি হারে হবে। এটা যদি একবার ভেবে নেন না, তাহলে আর ওই তুলসি গাবার্ডকে অগ্রাহ্য করতে পারবেন না। কারণ তুলসি গাবার্ড বলেছেন আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর রাজনৈতিক অপব্যবহার হয়েছে। এবার চেনা লাগছে তো এই অভিযোগটা? আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ওই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এই রকম অভিযোগই করেন, যখন তখন করেন, তৃণমূল নেতারা এক সুরে এই কথাগুলো বলেন। এবার সেইটাই কোথাও গিয়ে তুলসি গাবার্ডের মুখে যখন শুনছেন, তখন মনে হচ্ছে না, আরে এ তো এ দেশ শুধু না, বিদেশেও সত্যি। আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো তো শুধু আমেরিকায় কাজ করে না, তারা বিশ্বজুড়ে কাজ করে। আর আমাদের দেশটাও কিন্তু ওই বিশ্বের মানচিত্রের বাইরে নয়। আমরা 2023 আর 24-এ কী দেখেছি একবার ভেবে দেখুন তো। লোকসভা নির্বাচনের আগে হঠাৎ গজিয়ে ওঠা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টটা সামনে এসেছিল। এক ভারতীয় বহুজাতিককে টার্গেট করা হয়েছিল।
লোকসভা নির্বাচনের ইস্যু হয়ে গেছিল ওই রিপোর্ট, কিন্তু আমেরিকায় ট্রাম্প জেতার পর সেই সমীক্ষা সংস্থাই পাত্তারি গোটালো। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং গুজ্জরের হত্যা মামলায় ভারতের দিকে আঙুল তুলেছিলেন কানাডার জাস্টিন ট্রুডো সরকার। ট্রাম্প আমেরিকায় জেতার পর সেই ট্রুডো ইস্তফা দিতে বাধ্য হয়েছে। আর কানাডার নিজস্ব তদন্ত কমিশনের রিপোর্ট এখন বলছে যে নির্ঝর হত্যায় বিদেশি অর্থাৎ কোনো ভারতীয় যোগের প্রমাণ নেই। তাহলে তখন কি পেয়েছিলেন? গোটা কানাডা বিতর্কে মোদী সরকারের পাশে কারা দাঁড়িয়েছিল জানেন? খুব আশ্চর্য হবেন শুনলে, একমাত্র সিপিআইএম, যাদের যে দুটো দলকে মোটামুটি এই 180 ডিগ্রি উল্টো দিকে চলতে দেখতে আপনারা অভ্যস্ত, এই একটা জায়গায় অর্থাৎ বিদেশি ষড়যন্ত্রের ক্ষেত্রে এক সুরে তারা কথা বলে। আরেক খালিস্তানি জঙ্গি গুরপতওয়ান সিং পান্নুন হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বিডেনের আমেরিকায় ভারতের এক প্রাক্তন সামরিক অফিসারকে অভিযুক্ত করা হয়েছিল। আমাদের অতি পরিচিত কয়েকজন রাজনীতিক এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন পর্যন্ত তুলেছিলেন। ট্রাম্প জেতার পর জানা গেল ওটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া ছিল। এবার দেখুন, বাইডেন প্রশাসন নিযুক্ত ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গ্রাসেটি, তিনি কূটনীতির সীমা ছাড়িয়ে মণিপুর নিয়ে মন্তব্য করেছিলেন। ট্রাম্প জেতার পর সেই গ্রাসেটিও ব্যাগ গোছাচ্ছেন। এই যতগুলো কথা বললাম, আপনারা ভাববেন এগুলো তো তার মানে ওই আগের সরকারের ক্ষেত্রে সত্যি ছিল, এখন ট্রাম্প এসে গেছেন তাই মিথ্যে হয়ে গেছে। সত্যি কোনটা ছিল কোনটা মিথ্যে ছিল আমরা বলছি না, আমরা যেটা বলছি সেটা খুব পরিষ্কার। যদি সরকার বদলের সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গিরও বদল হয়ে যায়, তাহলে তো এটা নিশ্চিত হয়ে যায় দৃষ্টিটা নিয়ন্ত্রণ করে সরকার অর্থাৎ রাজনীতিকরা। এটাই বোঝাতে চাইছি। তাকান বাংলাদেশের দিকে, হঠাৎ সেখানে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছিল, রাস্তায় রক্ত ঝরল, হাসিনা পদত্যাগ করতে বাধ্য হলেন, আর ইউনূস ওই প্যারিস থেকে উড়ে এসে জুড়ে বসলেন মসনদে। আর তারপর নিজেই আমেরিকায় গিয়ে ফাঁস করে দিলেন সবটাই নাকি পরিকল্পিত চক্রান্ত ছিল। এত সুপরিকল্পিত কেউ টের পর্যন্ত পায়নি। এত হাজার হাজার মানুষ তারা ওই এক কোন হ্যামলিনের বাঁশিওয়ালার টিউনে নাচতে নাচতে হাসিনা সরকারকে উৎখাত করে দিলেন। কত পুলিশ মারা গেলেন। কিন্তু গোটা বিষয়টার পেছনে কি ছিল সেটা ইউনূস তিনি নিজেই তো ফাঁস করে দিয়েছেন। লোকে জানলো যে বিল হিলারির সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আসলে বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কলকাঠি নাড়ার চেষ্টা করে। এখন সেটা উনি মুখ খোলার পর তো শুধু কি ওই ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ সন্দেহের তালিকায়? না, আরও আছে। মার্কিন ধনকুবের জর্জ সোরসের নামটাও তো উঠে এসেছে এই আলোচনায়। এই জর্জ সোরসকে যাওয়ার আগে মার্কিন অসামরিক সম্মান দিয়ে গেছেন জো বাইডেন। কেন? কী তার ভূমিকা? জর্জ সোরেস তিনি ধনকুবের। জর্জ সোরেসকে অনেক বলেন তিনি নাকি ওই কোথাও গিয়ে দাতা কর্ণের মতো দানসাগর। আসলে জর্জ সোরস ওই হিন্ডেনবার্গ রিসার্চের মতো বিভিন্ন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন যে রিসার্চগুলো চলে তাতে টাকা ঢালেন। আরও আছে, এই টাকা ঢালার উদ্দেশ্য নাকি ওই যে সমস্ত শিল্পগোষ্ঠী উদীয়মান তাদের টার্গেট করা, আর যাতে আমেরিকার প্রতিযোগী হতে না পারে এই জন্য যে সমস্ত দেশগুলোর মধ্যে সম্ভাবনা আছে সেই দেশগুলোকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া। সব কিছুই নাকি এই টাকার খেলা। আরও আছে অভিযোগগুলো, সে অভিযোগগুলো প্রমাণ সাপেক্ষ। বলা হয় যে গোটা বিশ্বজুড়ে যে বিভিন্ন রাইট উইং অর্থাৎ চরমপন্থী যে সমস্ত দলটলগুলো আছে, সংগঠনগুলো আছে, তারাও নাকি এই দানসাগরের দানের ভাগ পায়। দেখুন, এর মধ্যে আবার ভারতীয় ক্ষেত্রেও কিছু কিছু শোনা যায়। এমনকি সোনিয়া গান্ধী যুক্ত ছিলেন এমন আন্তর্জাতিক সংগঠনেও জর্জ সোরসের সংস্থা টাকা ঢেলেছিল বলে বিজেপি অভিযোগ করে। তবে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির কোনো অভিযোগই এখনও প্রমাণিত হয়নি। তবে জর্জ সোরসের সাথে
মোহাম্মদ ইউনুসের যোগাযোগটা তো প্রমাণিত। অ্যালেক্স সোরেস ঢাকায় ইউনুসের সঙ্গে দেখা করেছেন, জর্জ সোরেসের ছেলে। ইউনুস নিজেই সে কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। তাহলে কি বুঝলেন? ভারতের শত্রু ইউনুসের বন্ধু। তাহলে কি ভারতের বন্ধু হাসিনা কুর্সিতে থাকতে পারেন? তাকে থাকতে দেওয়া যায়? সাদেকি হাসিনা বলেছিলেন যে ওই আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপটা লিখে দিলে তার সরকার পড়তো না। আর হাসিনা কখন বাংলাদেশ ছাড়তে বাধ্য হলেন? যখন ভারতের বাদল অধিবেশন চলছে। এই ঘটনাটা কিন্তু নেহাতি কাকতালীয় বলে মনে করছে না শাসক দল বিজেপি। তাদের অভিযোগ কি জানেন? 2021 থেকে সংসদের প্রত্যেকটা অধিবেশনের আগেই আন্তর্জাতিক ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটে যা সংসদে বিরোধীদের হাতিয়ার হয়। হিন্ডেনবার্গ রিপোর্ট, বিবিসি ডকুমেন্টারি বা ওই মণিপুরে হিংসা সবই সংসদের কোনো না কোনো অধিবেশনের আগে সামনে এসছে। তাই হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে এবারই প্রথম একটা এরকম অধিবেশন হতে যাচ্ছে যা শুরুর আগে কোনো বিদেশি ইন্ধন নেই। এবার খেয়াল করে দেখুন, ট্রাম্প আমেরিকার ক্ষমতায় বসলেন। ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্ক বেশ মধুর বলে সবাই জানতেন। আর তিনি বসার আগের থেকেই সবাই জানতেন যে তিনি এলে কিছু পরিবর্তন হবে। হাউডি মোডি তো আর এমনি এমনি হয়নি। আর তারপরেই এই বক্তব্য। ভারতের সংসদীয় অধিবেশনের আগে হঠাৎ করেই বাইরে থেকে ইস্যুর জোগাড় বন্ধ। এটাও কি কাকতালীয় নাকি এটা मधुरेन समपयत? शायद पहला पार्लियामेंट का सत्र है कि जिसके एक दो दिन पहले कोई विदेशी चिंगारी नहीं पकती है। विदेश में से आग लगाने की कोशिश रही हुई है। 10 साल से 14 से देख रहा हूं, हर सत्र के पहले शरारत करने के लिए लोग तैयार बैठते थे और यहां उसको हवा देने वालों की कोई कमी नहीं है। ये पहला सत्र मैं पिछले 10 साल के बाद देख रहा हूं कि जिसमें किसी भी विदेशी कोने से कोई चिंगारी नहीं हुई। প্রধানমন্ত্রী মোদি তাহলে মেনে নিচ্ছেন যে অ্যাটলিস্ট কুম্ভে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তাতে কোনো বিদেশি ষড়যন্ত্র নেই। অন্তত এই রকম কোনো দাবি যোগী সরকার করতে পারবেন না। আসলে এটা বলার অর্থ এরকম বিভিন্ন কারণ তো এরকম ঘটনা যদি ঘটে, একটা কিছু দুর্ঘটনা, একটা কিছু যেটা সরকারের ওপর দায় চাপে, তখন কিন্তু সরকার এরকমই কোনো ইঙ্গিত টিঙ্গিত করতে অভ্যস্ত। যে রাজ্যের যেখানকার সরকারই হোক না কেন, আমরা সেটাই দেখে এসেছি। কি আর নিজের দোষ স্বীকার করেন? কিন্তু অস্বাভাবিক হলেও তো সত্যি এবার বাজেট অধিবেশনের ঠিক আগেই এই কুম্ভের দুর্ঘটনাটা ঘটেছে এবং সেটা এই অধিবেশনে বিরোধীদের হাতিয়ারও হতে চলেছে। ফলে ওই ধরনের একটা যোগসূত্র খুঁজে পাওয়াটা খুব অস্বাভাবিক ছিল কি? নাকি বিরোধীরা তারা আক্রমণ করবেন এটা বুঝতে পেরেই পাল্টা আক্রমণের পথে গেল বিজেপি? রাষ্ট্রপতির ভাষণের পর রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর প্রতিক্রিয়াটাকে দেখে অবশ্য অনেকেরই মনে হবে আবার সেই নিজেরাই নিজেদের পায়ে জড়িয়ে পড়ে গেল না তো কংগ্রেস। কিন্তু যাই হোক, সেটাকেই অস্ত্র করেছে কেন্দ্রের শাসক দল। Boring. No comment. No, the poor lady, the president was getting very tired by the end. Repeating the same thing again No, and she again. could hardly speak, poor thing. शाही परिवार के एक सदस्य ने कहा कि आदिवासी बेटी ने बोरिंग भाषण दिया। दूसरी सदस्य तो इससे भी एक कदम आगे बढ़ गई। उन्होंने राष्ट्रपति जी को पुअर थिंग कहा, गरीब कहा और चीज कहा, थकी हुई कहा। एक आदिवासी बेटी का बोलना इनको बोरिंग लगता है। ये देश के 10 करोड़
आदिवासी भाई बहनों का अपमान है। My mother is a 78-year-old lady. She simply said that the president must have been tired reading such a long speech. Poor thing. I don't think she fully respects. In fact, she has the utmost respect for her. And I think it's very unfortunate that this kind of thing is twisted by the media. बीजेपी माफी की मांग कर रहे हैं। अरे जिस खाई में इन्होंने इस देश को डुबोया है, पहले उसके लिए माफी मांगे। একা কুম্ভ রক্ষা করে নকল বুদির গড়। কংগ্রেসের কুম্ভ প্রিয়াঙ্কা গান্ধী ওয়াড্রা, তিনি রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীর বক্তব্যের ব্যাখ্যা দিলেন। আর বিজেপির কুম্ভ নরেন্দ্র মোদী, যিনি কুম্ভ থেকে নজর ঘোরাতেই রাইসিনার অপমানের অভিযোগে জোর দিচ্ছেন। দেখুন, আমার গোটা ব্যাপারটাই না একটা অদ্ভুত জিনিস লাগছিল যে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী তারা কি ভুলে গেছিলেন তারা রাজনীতির ময়দানে দাঁড়িয়ে রয়েছেন, নাকি তাদের মনে হচ্ছিল নিজেদের ড্রয়িং রুমে বসে তারা আলোচনা করছেন। এই যে বক্তব্যগুলো তারা রাখতেন সেগুলো যে রাজনীতির মাপকাঠিতে রাজনীতির দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্লেষণ করা হবে এটা কি তারা বুঝতে পারেননি? না বুঝেই থাকতে পারেন, কিন্তু যদি এটা না বুঝে থাকেন তাহলে তো বলতে হবে অভিজ্ঞতার অভাব। সেটা বলতে গেলে তো আবার ওই বয়সের হিসেবটা পর্যন্ত প্রিয়াঙ্কা গান্ধী ওয়াড্রা দিয়ে দিয়েছেন, সোনিয়ার বয়সের কথাটা বলেছেন তিনি। দেখুন, রাইসিনা হিলসও সোনিয়া গান্ধীর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করা হয়েছে বলে বিজেপি তুমুল প্রচার শুরু করে দিয়েছে। গোটা ব্যাপারটা আরেকবার একটু খেয়াল করে দেখুন কি বলেছিলেন সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী ইংরেজিতে পুয়ার বলেছিলেন। এবার পুয়ার শব্দের অর্থ গরিব যেমন হয় তেমনি অসহায় বোঝাতেও তো পুয়ার শব্দটা ব্যবহার হয়। আরও যদি চলতি বাংলায় ধরেন, সহজ করে ধরলে হয়তো বলতে চেয়েছিলেন বেচারা। বেচারা রাষ্ট্রপতি এতক্ষণ বলতে হয়েছে, ক্লান্ত হয়ে গেছেন। তার সেই রকম ব্যাখ্যা ট্যাখ্যাগুলোই তো প্রিয়াঙ্কা গান্ধী দিয়েছেন। সেটাই নাকি বোঝাতে চেয়েছিলেন সোনিয়া গান্ধী, কারণ রাষ্ট্রপতিকে তার ক্লান্ত মনে হয়েছিল। কিন্তু রাহুল গান্ধী তার বোরিং শব্দের কি ব্যাখ্যা দেবেন? যা ব্যাখ্যা করার সেটা তো নরেন্দ্র মোদী করে দিয়েছেন। বলেছেন এক আদিবাসী কন্যা, তিনি আবার আমাদের রাষ্ট্রপতি, তার বক্তব্যকে বোরিং বলছেন একজন, নাম করেননি, রাহুল গান্ধীকে বুঝিয়েছেন। অর্থাৎ যারা আমাদের রাষ্ট্রপতিকে সম্মান করতে পারেন না এবং একই সঙ্গে আদিবাসীদের তাদের প্রতি কোনো সম্মানই নেই, তাদের বক্তব্যকে তাদের বোরিং বলে মনে হয়, এই প্রচার তো তুঙ্গে নিয়ে গেছেন। বিজেপি বলছে সোনিয়া আদিবাসী রাষ্ট্রপতিকে গরিব বলে অপমান করেছেন। এবার খেয়াল করে দেখুন, সোনিয়া গান্ধী যদি হিন্দিতে প্রতিক্রিয়াটা জানাতেন তাহলে বিজেপি এই সুযোগটা পেত না। তিনি কিন্তু হিন্দি বলতে পারেন, হিন্দি তিনি শিখেছেন, কিন্তু তারপরেও যারা প্রত্যেকে হিন্দি বলতে পারেন, সেই রাহুল, প্রিয়াঙ্কা, সোনিয়া প্রত্যেকেই ইংরেজিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। আর নরেন্দ্র মোদী সেখানেই মাত করে দিয়েছেন, হিন্দিতে অভিযোগ করেছেন। সাধারণ মানুষের কাছে এবং আদিবাসীদের কাছে তো অবশ্যই ইংরেজির তুলনায় হিন্দি বেশি বোধগম্য হবে, ফলে মোদির বক্তব্যই বেশি প্রভাব ফেলবে। রাজনীতির একদম সহজ পাঠ। তবে জানেন তো, অনেক বিষয় আছে যেখানে ভাষা কোনো প্রভাব ফেলে না। যেরকম কুম্ভের ওই নিথর দেহগুলো, পুলওয়ামায় জঙ্গি হানার পর ফের একবার জানেন তো রাজ্যে রাজ্যে নিথর দেহ পৌঁছচ্ছে। পুলওয়ামার আধা সেনাদের দেহগুলো দেশ জুড়ে মানুষের মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিল, যাতে 2019-এ সুবিধা হয়েছিল নরেন্দ্র মোদীর। কুম্ভের দেহগুলো যোগী প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিচ্ছে। মারাত্মক সব অভিযোগ উঠছে এবং সব মিলিয়ে মিশিয়ে যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে তাতে কিছু কথা তো আজকে বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, ধনে প্রাণে মারা হয়তো একেই বলে, জানেন তো। অমৃত কুম্ভের সন্ধানে গেছিলেন, ফিরলেন মৃতদেহ হয়ে। আমি হতভাগ্য সেই 30 জনের কথা বলছি, যদিও 30 না সংখ্যাটা আরও বেশি এখনও স্পষ্ট নয়। আমি হতভাগ্য সেই বাঙালি পুণ্যার্থীদের কথাগুলো বলছি
যাদের লাশগুলো ঘরে ফিরছে একে একে। এবার বাংলার কজন মারা গেছেন সেটাও কিন্তু এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত 5 জনের দেহ এসছে, এখনও অনেকেই নিখোঁজ, এক এক করে খবর আসছে, আর তার মধ্যেই নিথর দেহগুলো ঘরে ফিরছে। যথারীতি সেটা নিয়ে রাজনীতি তার নিজের ভঙ্গিমায় বক্তব্য, অভিব্যক্তি, কার্যকারণ খোঁজা, এ সমস্ত সব কিছু চালু করে দিয়েছে। রাজনীতির জায়গায় চলুক, তার পথে চলুক, থাকুক, ধর্ম আপন গতিতে চলুক, চলতেই থাকুক। আমরা কিন্তু সাধারণ মানুষের কথাই বলবো, কারণ এই সাধারণ মানুষের কথা তো চট করে কেউ খুব একটা বলে ঠলে না। তাই ওই অ্যাঙ্গেল থেকে আমরা গোটা বিষয়টা দেখব এবং সেই কথাগুলো বলবো। ওই বললাম, সাধারণ মানুষের জন্য যে কথাগুলোকে না বললেই নয়, সাধারণ মানুষের জন্য কথা বলার মাঝে যদি রাজনীতি আসে, যে রাজনীতি সাধারণ মানুষের বিরুদ্ধে, তাহলে তো সেই রাজনীতির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলতেই হবে। তুলব? দেখুন, স্পষ্ট এবং সোজাসুজি দুটো কথা। এক, দুর্ঘটনার কারণ আর দুর্ঘটনার দায়, এ নিয়ে দেশ জুড়ে বিতর্ক চলবে, কিন্তু দুর্ঘটনার পর তার পরের পরিস্থিতিটা, সেটা নিয়েও কি বিতর্ক খুব কম রয়েছে? এখন পর্যন্ত বাংলায় যে কজনের দেহ এসছে কারও পোস্টমর্টেম করা হয়নি। উত্তরপ্রদেশে মৃত্যু, সেখানকার হাসপাতালে মৃত ঘোষণা, অথচ পোস্টমর্টেম হলো না, দেহ পাঠিয়ে দেওয়া হলো বাংলায়। সেখানকার হাসপাতালে দেহের ছবি তুলে টাঙানো পর্যন্ত হচ্ছে, তারপরেও কেন পোস্টমর্টেম না করিয়ে দেহগুলো পাঠানো হচ্ছে? এখানে আসার পর রাজ্য সরকার পোস্টমর্টেম করাচ্ছে, তারপর অন্ত্যেষ্টি, শেষকৃত্যের পর স্থানীয় পুরসভা বা জেলা প্রশাসন ডেথ সার্টিফিকেট দেবে, তাই তো দিচ্ছে, এটাই নিয়ম। সমস্যাটা কোথায়? সমস্যা তো অন্য জায়গায়। ময়নাতদন্ত না হলে মৃত্যুর কারণ সরকারিভাবে জানা যায় না, সরকারিভাবে গ্রাহ্য হয় না। আর যে কোনো আনন্যাচারাল ডেথ মানে অস্বাভাবিক মৃত্যুতে পোস্টমর্টেম হতেই হবে, এটাই গোটা দেশের নিয়ম। এমনকি কাউকে হাসপাতালে নিয়ে আসার পর যদি দেখা যায় যে তিনি মৃত, হার্ট অ্যাটাকে মৃত্যু হলেও তাকে কিন্তু আলটিমেটলি যদি হাসপাতাল ব্রড ডেড হিসেবে নেয়, গ্রহণ করে, তাহলে তার ওই পোস্টমর্টেম করতে হয়। এই নিয়মগুলো সবাই জানে, উত্তরপ্রদেশের প্রশাসন জানে না? সবাই জানে এই মানুষগুলোর মৃত্যু হয়েছে ভিড়ের চাপে, পদপৃষ্ঠ হয়ে, কিন্তু প্রশাসনিকভাবে সেটা লিখিত যদি না থাকে, তাহলে তার পরিজনদের ক্ষতিপূরণ কিভাবে মিলবে? আরও আরেকটা কথা, বাংলার সরকারি হাসপাতালে পোস্টমর্টেম হচ্ছে, এখানকার হাসপাতালের পোস্টমর্টেমের নথি দিয়ে কি ওখানে আর্থিক ক্ষতিপূরণ মিলবে? দেখুন, মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, মৃত্যুর ক্ষতিটা অপূরণীয়, কিন্তু মৃত্যু তো অনেককে শূন্য করে দিয়ে যায় মানসিকভাবে এবং বাস্তব ক্ষেত্রে। সেখানে কিন্তু অনেক সময় এই ক্ষতিপূরণের টাকাটা যেভাবে ওই শূন্যতা নিয়ে বেঁচে থাকার জন্য অবলম্বন হতে পারে। এই 25 লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণটা তো যোগী প্রশাসন ঘোষণা করেছে সেই জন্যে, কিন্তু প্রশাসনেরই আরেক অব্যবস্থাতে সেই ক্ষতিপূরণের টাকাটাই তো বাংলার এই হতভাগ্য পরিবারগুলো নাও পেতে পারে। মালদহের এক অসহায় বাবা বলছিলেন কিভাবে চোখের সামনে নিজের ছেলের মৃত্যু দেখেছেন তিনি। প্রাইমারি টিচার ছিল ওই ছেলেটা, তরতাজা ছেলেটা, তার ছেলে অমিয় সাহা, সেই ছেলেটাই তো চলে গেল। এবার কি করবে এই পরিবার? হতভাগ্য বাংলার পুণ্যার্থীরা ধনে প্রাণে দুদিকেই মরলেন কি? আমাকে বলছে আমাকে বুকে ধাক্কা লেগেছে, এখানে জোরে বুক ব্যথা করছে, আমি এর মধ্যেই ছেলে অজ্ঞান হয়ে গেল, তখনই আমার ছেলে শ্বাস চলে গেল। ডেথ সার্টিফিকেট দেয় না এটাও আমার জানা নেই। একটা সরকার সেটা প্রমাণ করে দিল যে কত তাড়াতাড়ি বডি লুকানো যায় আর কত তাড়াতাড়ি বডি পাচার করে দেওয়া যায়, তারই একটা প্রচেষ্টা। আমার স্বামীর হয়ে গেল, আমার কেমন করে বাঁচবে এই বিচারটাই করুন। सरकार ये कह रही है कि 30 लोगों को आइडेंटिफाइड कर लिया गया है, ठीक? फिर ये 24 लोग कौन है सर जिनकी आप फोटो लगा रहे हैं?
वही है जो 24 शुरू में आए थे, वही लगी हुई, आज की थोड़ी फोटो लगी है, वो तो उसी दिन की लगी हुई है। प्रिंसिपल कह रहे हैं कल हम लगाए हैं, कल लाशें आई हैं पहचानने के लिए। कल का नहीं, वो उसी दिन की फोटो है ये, जब भीड़ हो रही थी तो ये था फोटो लगा दी जाए, इससे लोग पहचान करके। तो अभी मेरे सामने नई फोटो लगाई जा रही है, अब वो मुझे जानकारी नहीं है। কথাগুলো শুনলেন, অব্যবস্থা নাকি ইচ্ছাকৃত, প্রশ্নটা তো উঠবেই, এবং প্রশ্নটা রাজনীতি তো তুলবেই। ঘটনার প্রায় 16 ঘন্টা পর উত্তরপ্রদেশ সরকার এই মৃত্যুর কথা অফিসিয়ালি জানিয়েছিল। তার আগে সরকারের তরফে মৃত্যুর খবরটাই তো জানানো হয়নি। কেন? ধরে নিলাম অযথা প্যানিক যাতে না ছড়ায়, যাতে বিভ্রান্তি না ছড়ায়, সেই জন্যই প্রাথমিকভাবে জানানো হয়নি। পরে অফিসিয়ালি ওই মৃত্যুর কথাটা বলা হয়েছিল, মৃতের সংখ্যা বলা হয়েছিল। সংখ্যাটা কত ছিল? 30। তো এটাই বলা হয়েছিল, এটাই বলা হচ্ছে, কারণ সংখ্যা আর বাড়েনি। উত্তরপ্রদেশ সরকার আর নতুন কোনো মৃত্যুর খবর জানায়নি, অথচ এখনও অনেকে নিখোঁজ। শুনলেন তো, নতুন করে 24 জনের ছবি টাঙানো হয়েছে, অথচ এখন ওরা বলছেন এটাই প্রথমে টাঙানো হয়েছিল। প্রিন্সিপাল বলছেন এটা সদ্য, হাসপাতালের প্রিন্সিপাল বলছেন সদ্য লাগানো হয়েছে। এখনও অনেকের মৃত্যুর খবর আসছে, যাদের মৃত্যুর খোঁজ পাওয়া যাচ্ছে তারা সবাই ওই 30 জনের মধ্যেই ছিলেন। তো এই প্রশ্নটা স্বাভাবিক তোলা, এই প্রশ্নটাই তুলেছিলেন আমাদের প্রতিনিধি, আর তার জন্য তাকে ধাক্কা দেওয়া হয়েছে। দেখছিলাম আর ভাবছিলাম, জানেন তো, সরকার বা রাজনৈতিক দল তাদের প্রশ্নটা অপছন্দ হলেই ধাক্কা মেরে দেয়। এই সিস্টেম হয়ে গেছে, এটা আমরা এই সিস্টেমে অভ্যস্ত। এই সিস্টেমের মানে এই রীতি নিয়ে প্রশ্ন তোলায় বা সিস্টেমের গাফিলতি নিয়ে প্রশ্ন তোলায় সব প্রশাসনই কম বেশি ধাক্কা টাক্কা দেয়, আমাদের গাসা হয়ে গেছে আমাদের, কিন্তু তারপরেও প্রশ্নগুলো কিন্তু থামানো যায় না। और यहाँ एक लिस्ट लगाई गई है, ये देखिए, ये 24 मृतकों की लिस्ट है। 30 लोगों का आंकड़ा सरकार के द्वारा जारी कर दिया गया है। हाथ धक्का क्यों देंगे? धक्का क्यों देंगे? अरे आप ये, अरे इधर दिखाओ जरा, इधर दिखाओ कैमरा। अरे कैमरे में हाथ क्यों लगाओ? कैमरे में हाथ लगाएंगे? बताइए, अपना परिचय बताइए। अरेस्ट करिए मुझे अरेस्ट करिए, दरोगा जी मुझे अरेस्ट करिए, अरेस्ट करिए, अरेस्ट करिए, अरेस्ट करिए मुझे। कितने लोग लापता है? मैं सवाल करूंगा भाई साहब आपसे। প্রশ্ন তো করতেই হবে, উত্তর যদি না পাওয়া যায় প্রশ্নগুলো তো চলতেই থাকবে। গাফিলতি থাকলে TV9 পৌঁছবেও। এবার উত্তরপ্রদেশ সরকারের এই গাফিলতির জল কত দূর পৌঁছচ্ছে এবার সেটা খেয়াল করে দেখুন তো। একদম ডিরেক্ট এই বাংলায়, একদিকে গঙ্গাসাগর আর একদিকে বাংলার পুণ্যার্থীদের মৃত্যু, মোক্ষম সঙ্গম আর কি। গঙ্গাসাগরকে জাতীয় মেলার স্বীকৃতি না দেওয়ায় আর্থিক সাহায্য মেলে না, এটাকে তো বঞ্চনা বলেই এতদিন ধরে দেখে আসছিল তৃণমূল আর সরকার। এবার একটা আক্রমণ, এই একটা ধর্মের মোড়কে আক্রমণ, এটা বড় একটা ড্যামেজ করতে পারে। তাই ডিফেন্স করতে গিয়ে কুম্ভের বিরাট কর্মকাণ্ড আর তার সাফল্য গাথাকে তুলে ধরছিলেন বিজেপি নেতারা। কুম্ভের পরেও সেই সাফল্য গাথাকে তুলে ধরার অপেক্ষায় ছিল বঙ্গ বিজেপি। ধরে নিয়েছিল দুর্দান্ত একটা প্রশাসনিক সাফল্য একটা বিজেপি শাসিত রাজ্যে, এটা বলা যাবে। কিন্তু মুশকিল হচ্ছে দুর্ঘটনার ফলে গোটা বাজিটাই উল্টে গেছে। একমাত্র যে হিন্দু সেন্টিমেন্ট দিয়ে বাংলায় বিজেপি দাঁত ফোটাচ্ছিল সেটাই ধাক্কা খেয়ে গেছে এই মহাকুম্ভের মহাবিপর্যয়। যোগীরাজ্যে সুশাসন আর সুশৃঙ্খলার বড়াই করা বঙ্গ বিজেপি মাঝখান থেকে চাপে পড়ে গেছে। আগে কুম্ভমেলা বা আগের গঙ্গাসাগরে কত মৃত্যু হয়েছিল সেই তালিকা খুঁজে এনে সেই দিয়ে একটা কোনো রকমভাবে মান বাঁচানোর চেষ্টা বড়টা হচ্ছে। এটা হয়, এটা আপনারা দেখে নিয়েছেন, অভ্যস্ত আপনারা। এটা এখানকার সরকারও করে, এখন ওটা ওখানকার সরকারের প্রতিনিধিরাও করছে, সবসময় অন্য কোথাও খোঁজে। এখানকার সরকার যেমন কারণে অকারণে বাম শাসনকে খোঁজে, অথবা সেখানে না পেলে অন্য রাজ্যে কী হচ্ছে সেটা খোঁজে। ঠিক সেরকম এখন এখানকার বিজেপির নেতারা অন্য রাজ্যে বা অতীতে কুম্ভে অথবা গঙ্গাসাগরে কখন কোথায় কি হয়েছিল এখন সেই সব তুলনা একটা সামনে রেফারেন্স ফ্রেম দাঁড় করে দিয়ে হয়তো প্রমাণ করার চেষ্টা করবে। এটা নতুন কিছু নয়, নতুন কিছু হয়তো নয়, কিন্তু ঘটনাটাও বটে। এতগুলো মৃত্যু মুছে ফেলা যায়, দায় এড়ানো যায়? আর তার থেকেও বড় কথা এই যে তাদের একটা কোনো রকমে নিজেদের মান বাঁচানোর চেষ্টা, সেটাকেও তো চাপে ফেলে দিল এই পোস্টমর্টেম না করিয়ে বাংলায় দেহ পাঠানোর ব্যাপারটা।
চাপে ফেলে দিচ্ছে মৃত্যুর সংখ্যা নিয়ে জল ঘোলাটা। আর কে না জানে, ঘোলা জলে মাছ ধরায় রাজনীতিকরা এক্সপার্ট। ব্যাস, সঙ্গমের জল তাই রাজনীতির ধারা বেড়েই গড়িয়ে গড়িয়ে গঙ্গা পারে চলে এসছে। আজ আসরে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ন্যাশনাল পলিটিক্স তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাই তিনি ন্যাশনাল পলিটিক্স আর আঞ্চলিক শক্তির মিশেলে একটা শক্তি শেল ছুঁড়েছেন। মৃত্যুর সংখ্যা 100 পেরোলেও পেরোতে পারে এরকম একটা আন্দাজ করেছেন তিনি। কেন বললেন, কিভাবে বললেন? সুযোগটা কি খোদ বিজেপি শাসিত রাজ্যের প্রশাসনই দিয়ে ফেললো না? এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো, বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে, যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো, যে এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হতো। এখন তো সরকারি ফিগার দিতে পারে, কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন। আমি যতটুকু দেখেছি শুনেছি, ওখানকার যে কজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে, সংখ্যাটা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। বিরোধী দলের পক্ষ থেকে কুম্ভ স্নানের যে ভয়ানক মর্মান্তিক দুর্ঘটনা, তা রুল 193-তে নিয়ে এসে আলোচনা করার প্রস্তাব সমাজবাদী পার্টি দিয়েছিল। আমরা বিরোধী দলগুলো তাকে সমর্থন দিয়েছি। আর উত্তরপ্রদেশের পুলিশের সেই কোয়ালিটি নেই যে এটা কন্ট্রোল করবে, তার জন্য আজকে এই অবস্থা হয়েছে। তাও ভালো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেননি যেটা বাংলার পুলিশ থাকলে একদম কোনো সমস্যাই হতো না। কথায় বলে না, একবার কুম্ভ স্নান করলে সব পাপ ধুয়ে যায়। মহাকুম্ভের এই মহাবিশৃঙ্খলায় বোধহয় শাসক তৃণমূলেরও সব পাপ ধুয়ে যাবে। অন্তত শাসক শিবিরের কথাগুলো শুনুন, দেখবেন তাই ভাবছে তারা। বঙ্গের বিরোধী দলের মূল অভিযোগগুলো কি ছিল? 1, বাংলার পুলিশ প্রশাসন ব্যর্থ। 2, বাংলার সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ। 3, বাংলার সরকারের কোনো পরিকল্পনা নেই। আর 4, বাংলায় সংখ্যাগুরু হিন্দুরা সুরক্ষিত নয়। মানে ব্রডলি। এবার এর সঙ্গে বিভিন্ন দুর্নীতি হ্যান যে অভিযোগগুলো আছে, বা তিলোত্তমার মৃত্যু, এই সমস্ত ঘটনাগুলো তারা তুলে ধরেন। এগুলো তুলে ধরেন বিজেপি নেতারা। এবার ধর্মীয় ইস্যুটা এর মধ্যে বিজেপির মোক্ষম অস্ত্র, যে অস্ত্রের ধার অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু একটা কুম্ভ বিপর্যয় খেলাটাকে কতটা ঘুরিয়ে দিচ্ছে ভাবুন তো। বিজেপির সব অভিযোগকে এই বিজেপিরই ক্ষমতায় থাকা এই উত্তরপ্রদেশে নিয়ে যাচ্ছে তৃণমূল, এমনকি সংসদেও নিয়ে যেতে মরিয়া। এরপর থেকে যতবার পুলিশ বা সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু উঠবে, যতবার ধর্মীয় মেরুকরণের রাজনীতি সামনে আসবে, ততবারই ওই কুম্ভের ব্যর্থতার উদাহরণ তুলে ধরা হবে। আমি নিশ্চিত, ট্র্যাডিশন তো তাই বলছে। বঙ্গ বিজেপির জন্য এটা কিন্তু খানিকটা চাপের বিষয়। হিন্দুদের সব থেকে বড় অনুষ্ঠান, আর সেখানেই সবচেয়ে বড় ব্যর্থতার দায়, সেটা তো বঙ্গ বিজেপিকেও নিতেই হচ্ছে তার ভাগটা। বলে না, পেটে খিলে তাও পিঠে সয়। বঙ্গ বিজেপি কুম্ভের গর্বকে বাংলায় টেনে এনেছিল, আর দুর্ঘটনাকে তৃণমূল নিজের কোলে তুলে নিয়েছে। সযত্নে খেলা হবে। সংগঠন নিয়ে বিজেপি এমনিতেই জর্জরিত। মাঝখানে ওই ধর্মটা যা ছিল, এখন সেটা আবার তৃণমূলের অস্ত্র হয়ে গেল। যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজোর বিতর্ককে তুঙ্গে নিয়ে যেতে চেয়েছিল বিজেপি, রসদও ছিল। আজ আদালত বলেছে যে ডে কলেজের গাড়ি বারান্দায় পুজো হবে। 2 কলেজের প্রিন্সিপাল সেই সিদ্ধান্ত নেবেন। এবং সবথেকে বড় কথা, সরস্বতী পুজোর নিরাপত্তায় থাকবে, মানে নিরাপত্তা সুনিশ্চিত করতে তার দায়িত্ব নিতে হবে জয়েন্ট সিপি র্যাঙ্কের কোনো অফিসারকে। বিজেপির ন্যারেশনটার সঙ্গে একদম গোটা ব্যাপারটা মিলে যাচ্ছিল। সরস্বতী পুজো এ রাজ্যে আদালতের নির্দেশে পুলিশের নজরদারিতে করতে হচ্ছে। এ রাজ্যে একটা মিটিং করতে গেলেও পুলিশের থেকে অনুমতি পাওয়া যায় না বলে আদালতের দ্বারস্থ হতে হয়, আদালতের নির্দেশ নিয়ে মিটিং করতে হয়। এসব তো তার আগে বলতেন। এবার তার সঙ্গে সরস্বতী পুজোটা জুড়ে দেবেন। কিন্তু মুশকিল হচ্ছে না, এটা তো ফাঁকা মাঠে বলতে পারলো না বিজেপি। তৃণমূল প্রয়াগের কুম্ভকে বাংলায় নিয়ে এসেছে। শুভেন্দু অধিকারী যোগেশচন্দ্রের সরস্বতী পুজোকে তাই বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। পুলিশি নিরাপত্তায় ওপারেও পুজো হয়, এপারেও হচ্ছে, এরকমভাবেই গোটা ব্যাপারটাকে দেখানোর চেষ্টা করেছেন তিনি। কিন্তু সব মিলিয়ে ওভারঅল অ্যাটাকে যাওয়া গেল কি? দেখুন, ইভেন্ট হিসেবে সরস্বতী পুজো তো
কাল পরশু তরশুর ব্যাপার। কিন্তু কুম্ভ বৃহৎ ক্ষেত্র, এফেক্টও বড়। তাই যোগেশ চন্দ্রের সরস্বতী পুজোর চেয়ে কুম্ভর ড্যামেজ কন্ট্রোলেই বেশি ব্যস্ত থাকতে হবে বিজেপিকে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আমাদের বিরোধীরা চাইছে যে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুটাকে দিয়ে হিন্দুদের পবিত্র উৎসবকে যেন একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা যায়, তাতে যাতে লোক যেন কম যায়। কারণ মক্কার থেকে বেশি লোক যাচ্ছে হিন্দুদের পুজো পার্বণে, আমাদের বিরোধীদের তো জ্বলবেই। উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গ, একটা বিজেপি শাসিত সরকার, আরেকটা তৃণমূল শাসিত সরকার। তবু দুই সরকারের মধ্যে একটা কমন ফ্যাক্টর কিন্তু আজ আবিষ্কার করেছে। না, এর মধ্যে কিন্তু ওই সেটিং ফেটিং বলবেন না, এটার থেকে আলাদা ব্যাপারটা, কোনো বিরোধীরা নেই। দেখুন, দুটো সরকারের সঙ্গেই কিন্তু যোগী জুড়ে আছে। কেন বলছি? উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার, এটা তো পরিষ্কার, আপনারা জানেন। আর পশ্চিমবঙ্গের সরকার কর্মযোগীদের সরকার। এইবার একটু ধমক লাগলো তো, আপনাদের বুঝতে পারছেন না তো কী করে হলো, বুঝিয়ে বলছি। গীতায় কি বলেছে? কর্মযোগের ব্যাখ্যা দিতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকার আস্তে মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, ফলের আশা করো না। মানে আমাদের কর্মের ওপর অধিকার আছে, ফলের ওপরে নয়। এবার রাজ্য সরকারের অ্যাঙ্গেল থেকে শ্রীকৃষ্ণের বাণীকে একটু বিশ্লেষণ করে দেখুন, দেখবেন কি অদ্ভুত খেটে যাচ্ছে। রাজ্য সরকার একের পর এক কাজ করে যাচ্ছে, কিন্তু আপনারা বহু ক্ষেত্রেই ফলের হিসেব করতে পারছেন না, আশাও করতে পারছেন না। এই ধরুন, আজ বাদে কাল কেন্দ্রের বাজেট, তারপর আসবে রাজ্য বাজেট। সেই বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো, পুর পরিষেবা, এরকম যে কোনো ক্ষেত্রই ধরুন না কেন, যেগুলো রাজ্য বাজেটে থাকে, তাতে রাজ্য বেশ কিছু বরাদ্দ করবে, ব্যয় বরাদ্দ। বা যে ক্ষেত্রেই, যে কোনো ক্ষেত্রে এই রাজ্য যত টাকাই বরাদ্দ করুক না কেন, সেটা কিন্তু ফলাফলের কথা মাথায় না রেখেই সেগুলোকে বরাদ্দ করা হবে। এটা মোটামুটি আজ আবিষ্কার করেছি, জানেন তো। গীতার অ্যাঙ্গেল থেকে দেখলে আমাদের রাজ্যের সরকার যে একদম পারফেক্ট কর্মযোগী, শুধু কাজই করে যাচ্ছে, কাজই করে যাচ্ছে। ফল ওটা তার উপর ছেড়ে দাও, আশা করো না। ফলের কথা মাথায় রেখে কখনো কাজ করতে নেই, কাজটা আসল। এটা নিয়ে কিন্তু আর আমার জাস্ট কোনো সংশয় নেই। আমার বিষয় হচ্ছে আজকের পর আপনাদের ব্যাপারে কোনো কনফিউশন থাকবেন না। এক এক করে আসি, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে আসি পরিকাঠামোয়, কারণ পরিকাঠামোটা স্ট্রং না হলে বাকিগুলো আর দাঁড়াবে কী করে। পূর্ব বর্ধমানের কৃষ্ণরামপুর একটা জায়গা, মানে খুব পরিচিত জায়গা নয়, কিন্তু সেখানকার মানুষের জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গাটার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, সেটা রাজ্যের এই কর্মযোগী মনোভাবের জন্য। কৃষ্ণরামপুরের লোয়াপুর বাস স্ট্যান্ড থেকে সোদপুর পুরনো সেতু পর্যন্ত একটা রাস্তা আছে। কতটা হবে? মেরে কেটে 500 মিটার। সেই একটাই রাস্তা সারাই করতে কতবার টেন্ডার ডাকা হয়েছে জানেন? 3-3বার। 3-3বার টেন্ডার হয়েছে, 3-3বার টাকা স্যাংশন হয়েছে, 3-3বার একই ঠিকাদার সংস্থা সেই টেন্ডার পেয়েছে। যে কাজের জন্য তারা টাকা নিয়েছে সে টাকা হজমও হয়ে গেছে, কিন্তু রাস্তা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে, রাস্তাটা সারানো হয়নি। তাহলে ভাবুন, রাজ্য টাকা দিচ্ছে কেন? রাস্তার হালটা ভালো করার জন্য। মানে রাস্তা সারাই হলো ফলাফল, রেজাল্ট। তার জন্যই রাজ্য সরকার কাজ করেছে, মানে টাকা অনুমোদন করেছে। কিন্তু রেজাল্টটা ওই বলে না, ফলের আশা করো না, সুতরাং রেজাল্টটা আর পাওয়া যায়নি। কৃষ্ণরামপুরের মানুষজন অভিযোগ করছেন এই সব কিছুর জন্য নাকি পঞ্চায়েত দায়ী, পঞ্চায়েতের দুর্নীতি দায়ী। তারা এর জন্য পঞ্চায়েত প্রধানের পদত্যাগ দাবি করে ফেলেছেন। আর পঞ্চায়েত প্রধান বলছেন না, তার কোনো দায় নেই, কাজ হয়েছে পঞ্চায়েত সমিতির সবুজ সংকেত পাওয়ার পর, তাদের কাছেই সমস্ত হিসেব নিকেশ আছে। এবার প্রধান ধরে নিচ্ছি সত্যি কথা বললেন, তারপরেও তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে। টাকা খরচের নথি যেমন আছে, তেমন রাস্তাটা যে সারানো হয়নি তার প্রমাণও তো আছে। এক, রাস্তাটা নিজে প্রমাণ, আর দুই,
রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সাক্ষী। এই পাড়ার রাস্তাঘাট খুব খারাপ। আমাদের টিএমসি জামানায় এত খারাপ রাস্তা থাকবে এটা তো আমি বুঝতে কষ্ট হচ্ছে। পঞ্চায়েত ভিত্তিক টাকা ঢুকছে, প্রচুরভাবে টাকা ঢুকছে। ঢাকার ড্রেন আর রাস্তা এটা ফার্স্ট প্রায়োরিটি। আমি তো অবাক হলাম যে কোথায় আমি এসেছি। এই রাস্তার জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নভেম্বর মাসে 92,000 টাকা করে 2 বার টেন্ডার হয়েছে। আবার লোহাপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই রাস্তার মেরামতির জন্য জানুয়ারি মাসে মাত্র 3 মাসের মধ্যে আবার 52,000 টাকা টেন্ডার হয়েছে। 3টে টেন্ডারই পেয়েছে একজন ঠিকাদার সংস্থা। ঝামা বা মুরাম আমরা চোখে দেখতে পাই নাই। প্রধানের কাছের খুব লোক যে কন্ট্রাক্টর, আমরা পরে জানতে পারি ওনার সাথে ওনার পার্টনারশিপ ব্যবসা চলতে। তাহলে কাজ না করে টাকা উঠলো, এর দায় কার? প্রধানের। সবাই দেখতে পাচ্ছে কি সেই কে সেই রয়ে গেছে। রাস্তা তো সেম যেমন আছে তেমনই আছে। রাস্তার মধ্যে তো কোনো কাজই হয়নি, কোনো মালপত্রই পড়েনি। পঞ্চায়েত সমিতি কাজ, বিডিও, জয়েন্ট বিডিও সব এসে এখানে ইনকোয়ারি করে গেছে। এখানে মাঝের কাউরির কোনো দালালি চলে না, সেটা ওরা এখন বুঝতে পারছে না। হ্যাঁ, পুরো কাজ হয়েছে, সব এলাকাবাসী লোক জানে। আমাদের কাছে ডকুমেন্টস আছে, পঞ্চায়েত সমিতির ডকুমেন্টস আছে। আমি খবর নিয়ে দেখি, আমি গোলশির বিডিওর সঙ্গে যোগাযোগ করে আমি খবর নিচ্ছি কী হয়েছে, আমার জানা নেই। এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে বলুন, এটা তো মহা মুশকিলের গল্প। রাস্তাটা যদি খাতায় কলমে সারাই হয়ে থাকে তাহলে সেটাকে আপনাকে ওই খাতায় কলমেই খুঁজতে হবে। বাস্তব জায়গায় খুঁজতে গেলে তো আবার এরকম ভাঙা চোরা যেটা ছবিতে দেখছেন সেরকমই অবস্থা পাবেন। এটা তো আবার আরও বড় যন্ত্রণা, জানেন তো। কোনটা ওই বললাম, কোনটা মানুষ চক্ষে দেখবো আর কোনটা বাস্তবের চর্মচক্ষে, সেটার মধ্যে ফারাক আছে। রাজ্য মনে করলে এবার কোন চক্ষে দেখবে সেটা কিন্তু তারা ঠিক করবে, খুঁজে দেখতে পারে তারা যে এটা সত্যিই হয়েছে, আবার নাও পারে। কারণ এরকম কত টাকাই তো জলের মতো খরচ হয়ে যায়, রাজ্য কি আর তার হিসেব রাখে? এই যে ধরুন রাজ্যে এতগুলো পুরসভা আছে, সব কটা পুরসভার বিল্ডিং বিভাগ আছে, সব পুরসভায় অসংখ্য ইঞ্জিনিয়ার কাজ করেছে। মাস গেলে তাদের মাইনে দিতে হয়, টাকা লাগে। রাজ্য যেহেতু টাকা দিচ্ছে তাই রাজ্য চাইলে কাজের হিসেবটা বুঝে নিতে পারে। কিন্তু রাজ্য আমাদের সে তো শুধু কাজে বিশ্বাসী, ফলাফলে নয়। তাই ও সমস্ত ঝুট ঝামেলায় যায় না। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কি বলেছেন জানেন? এই পুরসভাগুলোর ইঞ্জিনিয়াররা যদি নিজেদের কাজটা ঠিকমতো করতেন তাহলে বিভিন্ন জায়গায় এরকমভাবে একের পর এক বাড়ি হেলে পড়তো না। মন্ত্রী বলেছেন, অতএব অবিশ্বাসের কোনো প্রশ্নই নেই। ঠিক যেরকম ওখানে গ্রন্থাগার মন্ত্রী বলেছিলেন বলে আমরাও বিশ্বাস করে নিচ্ছি রাস্তাটার অবস্থা সত্যিই খারাপ, সারাই হয়নি। এখানেও আমরা বিনা বাক্যব্যয়ে ধরে নিয়েছি এই বাড়িগুলো যে সব হেলে পড়ছে না, এ সব দায় ওই ইঞ্জিনিয়ারদেরই। এবার ইঞ্জিনিয়ারদের কাজ করছেন কি না সেটা কেউ দেখছেন কি না, বা ইঞ্জিনিয়াররা যে আসলে সরকারেরই পার্ট, এসব আবার বিরোধীদের বিষয়, সব আলোচনার মধ্যে ঢুকছি না। ধরে নিচ্ছি ইঞ্জিনিয়াররা তাদের কাজ করেননি বলেই ট্যাংরার বাড়িটা আজ ভাঙতে হলো। কিছু মানুষের আম আর ছালা দুটোই গেল। ট্যাংরার ওই নির্মায়মান ফ্ল্যাটটা কাল পুরকর্মীরা ভাঙতে গেছিলেন, পারেননি, কারণ ওই মানুষগুলো বাধা দিয়েছিলেন। আজ ভাঙার কাজ শুরু হয়েছে। যারা বস্তিতে থাকতেন তারা ফ্ল্যাটে থাকার স্বপ্ন দেখেছিলেন, তাই প্রোমোটারের এক্সচেঞ্জ অফারে রাজি হয়ে গেছিলেন। বস্তির জায়গায় ফ্ল্যাট হবে আর সেই ফ্ল্যাটে বস্তিবাসীদের নতুন ঘর হবে, এই তো কন্ট্রাক্ট। এখন ফ্ল্যাট কমপ্লিট হওয়ার আগেই পুরসভা ভেঙে দিল। কারণ দুটো, এক ওই ফ্ল্যাটটা বেআইনি, আর দুই ওই ফ্ল্যাট নিয়ম না মেনে তৈরি হওয়ায় আশেপাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার পাশের বাড়িগুলোই নিয়ম মেনে তৈরি হয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে, কারণ ওই মানুষজনই অভিযোগ করেছেন, ওই ট্যাংরার বাসিন্দারাই স্বীকার করে নিয়েছেন, অভিযোগ করেছেন যে তাদের এলাকার অধিকাংশ বহুতলই নাকি অনুমোদনহীন। বস্তির জমিতে তৈরি হওয়া ফ্ল্যাট, তার কোনো কাগজপত্র নেই। ফলে এখন সেই ফ্ল্যাটটা ভাঙা পড়লে ক্ষতিপূরণ পাওয়ারও কোনো চান্স নেই, কারণ প্রমোটারের সঙ্গে কোনো লিখিত চুক্তি হয়নি। যারা বস্তিবাসী ছিলেন তারা কি পেয়েছিলেন, তাদের কাছে কী ছিল? ওই সরকারের ঠিকা টেনেন্সির কাগজ, এর বাইরে তো কিছু নেই। কিন্তু সেই কাগজ তো ফ্ল্যাটে থাকার প্রমাণপত্র নয়, অর্থাৎ মাথার উপর যেটুকু ছাদ ছিল সেটাও গেল। আবার ক্ষতিপূরণ বা পুনর্বাসনের সুযোগ সেটাও তো প্রায় হাতছাড়া। এসবের জন্যই ভাঙা পড়া ফ্ল্যাটের বাসিন্দারা কাকে দুষবেন? সরকারকে তো বুঝতে পারবেন না, কারণ সরকার টাকা দিচ্ছে। ফলের দায়িত্ব তো সরকারের নয়।
বিল্ডিংয়ে কোনো নোটিশ টাঙানো হয়নি, কিছু হয়নি। আমরা এখন জানতে পাচ্ছি কি আগস্টে কোনো নোটিশ দেওয়া হয়েছিল, আর 5 মাস কাজ হচ্ছিল, নোটিশের পর 5 মাস কাজ হয়েছে। কিছু মানে কিছু দিনের জন্য তো বন্ধ হবে কাজটা, তবে তো আমরা রোজ আসছি, রোজ দেখছি কাজ হচ্ছে, তার মানে আমরা জানছি কি হয়তো পাস করা হচ্ছে কাজ, তবেই কাজ হচ্ছে, এইটাই আমরা জানি। যেমনি এখন রাতারাতি বলছে নোটিশ এসে গেছে ভেঙে দেবে, সবাই আসলো। যখন আগস্ট মাসে এসেছে তখন কেন কেউ আসেনি? আমাদের কেউ নেই, তো আমরা যাবো কোথায়? আমাদের এতগুলো লোকের মাথা ছাদ কেড়ে নেবে, আমরা যাবো কোথায়? हम लोग 1 साल हो गया पैसा दिए हुए। अच्छा हाँ, 1 जन कमाने वाले हैं, पैसा दिया गया है, अगर टूटेगा तो हम लोग कहाँ रहेंगे? লাস্টে সুসাইড করতে হবে। আপনি দেখুন না, এটা করতে করতে মাঝখানিকের মধ্যে একটা দুর্ঘটনা কিছু ঘটে যাবে। এই যদি পরিস্থিতি এমনি হয় মানুষ ঘটে যাবে। এখন প্রমোটার নেই, এখন প্রমোটার আসবে কবে যে তাও জানি না, আমরা ভাড়াকে গুনবে। রাস্তা নিয়ে কথা হলো, বাড়ি নিয়ে কথা হলো, এবার একটু শিক্ষার কথায় আসি। শিক্ষা খাতেও যে রাজ্য জলের মতো টাকা খরচ করছে সেটা তো আমরা জানি, কাজ করছে, ফল সেটা নিয়ে বিন্দু মাত্র উদ্বিগ্ন হচ্ছি না আমরা, কারণ কি হচ্ছে সেটা আলাদা করে ভেবে কোনো লাভ নেই, আপনাদেরও বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ সরকার স্কুল খাতে টাকা খরচ করছে, স্কুল বাড়ি বানাচ্ছে, যথাযথ শিক্ষক নিয়োগ সংক্রান্ত ব্যাপারটা থাক, ওটা রেখে দিই। কিন্তু যাদের জন্য এই সমস্ত খরচ খরচা, সেই স্কুল পড়ুয়ারা ঠিকমতো পড়তে বা লিখতে পারছে কি না, বা আদৌ সরকারি স্কুলগুলোতে যথেষ্ট ছাত্রছাত্রী আসছে কি না, আসলে থাকছে কি না, কী শিখছে, আদৌ শিখছে কি না, এই নিয়ে রাজ্য যদি একটু বিচলিত হতো তাহলে হুগলির আরামবাগের একটা স্কুলে শিক্ষিকারা প্রায় মাছি তাড়াতেন না। আরামবাগের রামমোহন বালিকা বিদ্যালয়ে ক্লাস 10 পর্যন্ত আছে, জানেন তো কতজন পড়ে জানেন? মেরে কেটে 20-21 জন, মানে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত 20-21 জন মেরে কেটে ছাত্রী। স্কুলে ছাত্রী এত কম কেন? এর আগে আমরা খোঁজ নিয়েছিলাম, বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম 8-এর পর থেকে ছাত্রছাত্রী কমে যায়। তখন জানা গেছিল যে ওই মিড ডে মিলটা যেহেতু 8 পর্যন্ত, ফলে তার টানে ওই 8 পর্যন্ত স্কুলে কিছু আসে, তারপর আর আসে না। আর এক্ষেত্রে কি জানা গেল জানেন? অল্প বয়সেই নাকি মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, আর বিয়ে হয়ে যাওয়ায় পড়াশুনো মাঝপথেই বন্ধ হয়ে যাচ্ছে। এবার এই বক্তব্যটা যদি সত্যি হয়, তার মানে তো রাজ্যে নাবালিকা বিবাহ বন্ধ হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শিক্ষাশ্রী, সবুজ সাথীর থেকে রূপশ্রী, হাজার একটা প্রকল্প থাকলেও, রাজ্য সরকার বিভিন্ন ভাতা দিতে জলের মতো টাকা খরচ করলেও, তার মানে যে জিনিসগুলো হওয়ার দরকার ছিল, নাবালিকা বিবাহ বন্ধ করা যায়নি। সব দিকে একটা জায়গায় এসে মিলে যাচ্ছে, জানেন তো, সেটা হলো অর্থনৈতিক এবং সামাজিক সুরক্ষা দুটো ওই খয়রাতি দিয়ে মানে কাজটা হচ্ছে, ফল কি হচ্ছে আশা করবেন না। পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ বা সামাজিকভাবে এখনও ওই পরিবারগুলো এতটাই পিছিয়ে যে বিয়ের বয়স হওয়ার আগেই মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে। হয়তো ভাবছেন ভার কমলো, আজকের দিনও এই ভাবনা, আসলে এটাই বাস্তব পরিস্থিতি। এবার এটাই যদি এখন রাজ্যের বহু পরিবারে বাস্তব পরিস্থিতি হয়, রাজ্য সরকারের উদ্দেশ্যটাই তো ব্যর্থ হয়ে যাচ্ছে বলে ধরতে হবে। নাকি আপনারা বলবেন না, উদ্দেশ্যের সঙ্গে সঙ্গে আসল উদ্দেশ্যও একটা থাকে? আমরা সেগুলো ভাবতে চাইছি না, যদিও হয়তো আলটিমেটলি বিরোধীরা বারবার বলেন এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই রাজ্য সরকারের ভোট ব্যাংক সুনিশ্চিত, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো বারবার বলেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের যা যা দরকার সব কিছুর জন্য রাজ্য টাকা দিচ্ছে। তাই ছেলে মেয়েদের পড়াশুনোর বিষয়টা যেন কোনো পরিবারই অবহেলা না করে, এই সদিচ্ছা তার আছে বললে আমরা ধরে নিচ্ছি। তারপরে ওই যে আরামবাগের রামমোহন বালিকা বিদ্যালয়ে ছাত্রীরা অল্প বয়সেই সব ছাদনাতলায় চলে যাচ্ছে স্কুল বিল্ডিংটা ছেড়ে, এর দায় কার? না, সরকারের তো কোনোভাবেই হতে পারে না, কারণ সরকার তো কাজ করছে, দায়িত্ব পালন করছে। সামাজিক সুরক্ষা প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে তো কোনো কিপটেমি করছে না, সেটাকে আপনারা খয়রাতি বলুন আর যাই বলুন। রাজ্যের ওই বলে না, ওরা কাজ করছে, কিন্তু ফলের আশা। বিয়ে তো হচ্ছে, ওটা তো একটা আছে, কিছু তো আছে,
অনেকে আবার পালিয়েও যাচ্ছে মা বাবাকে না বলে, সেটা তো একদমই আমাদের হাত থেকে বাইরে। হ্যাঁ আছে ওটা। আমাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা খুবই খারাপ। আমাদের যে স্টুডেন্ট মানে তাদের কাছে পড়াশোনা জিনিসটা মানে একটা শখের মতো ব্যাপারটা দাঁড়িয়ে গেছে, বিশেষ করে করোনার পর থেকে দেখছি যেটা। তো সেই জন্য ওদেরকে ধরে রাখাটাই আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। গত বছর রাজ্য বাজেটে নারী, শিশু আর সামাজিক প্রকল্পে 26,590 কোটি টাকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই টানাটানির বাজারে বিরাট বরাদ্দ, আর স্বাস্থ্যে বরাদ্দ করেছিলেন 19,851 কোটি। সামাজিক সুরক্ষার মতো সামাজিক সুরক্ষায় কাজ কি হয়েছে, ফল কি হয়েছে সেটা দেখলেন। স্বাস্থ্যে সেখানেও টাকাগুলো কি কোথায় গেছে, জলে গেছে? এটা তো পরে প্রশ্নটা করতে পারেন। বড় বড় সুপার স্পেশালিটি হাসপাতাল অবশ্যই হয়েছে, তার জন্য অবশ্যই অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু সেই সব হাসপাতালে ওষুধ আছে কিনা, থাকলে সেই ওষুধ বা স্যালাইন ব্যবহারের যোগ্য কিনা, এটা নিয়েও যে রাজ্যের বিশেষ চিন্তাভাবনা করার দরকার ছিল, সেটা তো আজকে বোঝা যাচ্ছে। সাম্প্রতিক এই স্যালাইন বিতর্কের পরেই বোঝা গেছে যে ওই চিন্তাভাবনার জায়গাটা এত ফাঁক ছিল। এখন প্রশ্ন উঠছে, যেখানে এই সব জিনিসপত্রগুলোর গুণমান পরীক্ষা হওয়ার কথা, সেখানে হচ্ছেটা কি? আদৌ কি রাজ্যের ল্যাবরেটরিতে ওষুধ টষুধের কোয়ালিটি চেক হয় নাকি হয় না? তা হলে এরকম সব বিভিন্ন কাণ্ড কারখানা কী করে ঘটে? খোঁজ নিতে গিয়ে কি জানা গেছে জানেন? ওষুধের ওপর নজরদারি চালায় রাজ্যের যে দুটো প্রতিষ্ঠান, সেই দুটো প্রতিষ্ঠানের হালই নাকি ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দারের মতো কিচ্ছু নেই। ড্রাগ ল্যাবরেটরিতে প্রত্যেক মাসে 400 নমুনা পরীক্ষার ব্যবস্থা করার কথা, সেটাই নিয়ম। পরিকাঠামো অনুযায়ী পরীক্ষা করা যায় মাত্র 40টা। এবার সেই পরীক্ষা যেগুলো হবে তারও কবে রিপোর্ট আসবে কেউ জানে না। এর মধ্যে বহু শূন্য পদ রয়েছে। সরকারি হাসপাতালে যেরকম ডাক্তারের অভাব, তেমনি ড্রাগ কন্ট্রোল আর ড্রাগ ল্যাবরেটরিতে সিনিয়র জুনিয়র মিলিয়ে অসংখ্য পদ ফাঁকা। এবার এই সমস্ত কিছু কি স্বাস্থ্যকর্তারা জানেন না? জানেন। 2018 সালে কন্ট্রোলার অফ অডিটর জেনারেল রিপোর্ট দিয়েছিলেন, বলেছিলেন 2012 থেকে 2017 পর্যন্ত এই 5 বছরে সংগৃহীত নমুনার মধ্যে প্রায় 3000 নমুনা নাকি পরীক্ষাই হয়। পরিকাঠামোর অভাবে বহু ওষুধের স্যাম্পেল যেখানে টেস্ট করা যায়নি, তখন স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে করছে যে রিপোর্ট না হওয়ায় রোগীরা কি নিম্নমানের ওষুধ খেয়েছেন সরকারি হাসপাতালে? কারণ চিকিৎসা তো বন্ধ নেই, চিকিৎসাও হচ্ছে, ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু যে ওষুধগুলো খাওয়ানো হচ্ছে, যে স্যালাইন দেওয়া হচ্ছে, তার গুণমান তো সেইভাবে চেক হচ্ছে না। এই গোটা ব্যাপারটা ওই যে প্রসূতির মৃত্যু হয়েছে বা যারা এখনও ভেন্টিলেশনে রয়েছেন, তার পরিবারের লোকজনকে বোঝানো যাবে কি, নাকি তারাও ফলের আশা করাটা ছেড়ে দিয়েছে? প্রসূতিদের যে ওষুধ দেওয়া হয়েছিল সেই ওষুধ জাল কিনা, সেই স্যালাইন জাল কিনা, কোথায় গলদ ছিল, যাদের এটা নির্ধারণ করার দায়িত্ব সেই স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির বিল্ডিংয়ে রয়েছি এই মুহূর্তে কনভেন্ট রোডে। কী অবস্থায় রয়েছে এই বিল্ডিং? ভাঙাচোরা, একেবারে মলিন দশা, জীর্ণ দশা। এখানে তথৈবচ অবস্থা, চারিদিকে সিলিংয়ের চটা খসে গিয়েছে, বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ। এবং এই পরিস্থিতিতে এখানে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, ছবিটা কীরকম? এইদিকে যদি দেখি তাহলে এখানে পলেস্তা তৈরি হচ্ছে, এখানে চারিদিকে নতুন করে তৈরি হচ্ছে, কিন্তু তার মধ্যেই এখানে রং চটা অবস্থায় রয়েছে এই পুরো জায়গাটা। আপনারা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির কর্মী? এটা স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি তো? এটাও ড্রাগের আছে। কি হয় এখানে? আমরা গ্রুপ ডি কর্মচারী, আমরা কাজ করি আর কি। এখানে কি হয়? এখানে ওষুধপালা রিসার্চ হয় আর কি হয়। এইভাবে কাজ করছেন? কাজ তো করতে হবে, না করলে কি করে চলবে? কতদিন ধরে আপনারা জানিয়েছেন এই অবস্থা? নেই, আমাদের এর আগেও কাজ হয়েছে, তারপরে আমরা জানিয়েছি, শীঘ্রই কিন্তু গভর্নমেন্ট একটা অ্যাকশন নিয়েছে। এইটা ল্যাব, এই যে লেখা আছে ইনস্ট্রুমেন্ট রুম নম্বর, এখানে কি টেস্ট হয়? ওই সব ড্রাগই টেস্ট হয়। এইটা আছে, তারপরে এদিকেও আছে। এদিকে
এ তো খুবই খারাপ অবস্থা চারদিকে। একটা চিকিৎসক হিসেবে যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যদি ড্রাগের গুণমান পরীক্ষা না হয়, ড্রাগের গুণমান যদি সঠিক না থাকে, তাহলে মানুষের চিকিৎসা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণে। থেকে না শিখলে নাকি দেখে শিখতে হয়। 2018 সালের ক্যাগের রিপোর্ট এসেছিল, রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেখানেই থেকে শিখতে পারত, শেখেনি। যেখানে ওষুধ বিশুদ্ধ নিয়ে রিসার্চ হয় সেখানকার হাল আমরা তাই দেখিয়ে দিলাম। এরপরেও কি স্বাস্থ্যকর্তারা শিখবেন? গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কারণ আগেই বলেছি কর্মণ্যে বাধিকারস্তে মহাফলেষু কদাচন। গীতার এই শ্লোকটাই রাজ্যের সরকার একদম গুলে খেয়ে নিয়েছে। এবার সরকার যেখানে ফলের আশা না করে কাজে মন দিয়েছে, সেখানে সরকারি কর্মচারীরাই বা কী করে ব্যতিক্রমী হবেন বলুন তো? কৃষ্ণের পায়ের কাছে বসে তার উপদেশগুলো শুনেছিলেন অর্জুন, কৃষ্ণগুরু অর্জুন শিষ্য। যে ভঙ্গিতে পার্থ সারথীর জ্ঞান শুনেছিলেন, তাকে শাস্ত্রে কি বলে জানেন? উপনিষদ। উপবেশন পূর্বক গুরুর জ্ঞান শোনা। সেটাই যদি উপনিষদ হয়, তাহলে আমরাও তো সরকারের কাছে করজোরে জানতে চাই। মানুষের কথা ভেবে একবার কি শ্রীকৃষ্ণকে চ্যালেঞ্জ করা যায় না? মানে ফলের কথা ভেবে কাজ করা যায় নাকি? তাতে অন্তত স্বাস্থ্য, শিক্ষা বা ওই পরিকাঠামোগত এই ফাউলগুলো আটকানো যায়। কিন্তু গীতাতে শ্রীকৃষ্ণই বলেছেন এই জগতে সব কিছুই নাকি পরিবর্তনশীল। সরকার বা শাসক দল তো এই জগতের মধ্যেই পড়ে। তাই বলছি, গীতাতে কিন্তু আরও একটা লাইনও আছে, ফলেন পরিচয়তে। ফল না পেয়ে মানুষের মন যদি একবার বদলে যায়, কি হবে বলুন তো?